চেঞ্জ করা যায় না, সমস্যা এটাই। যাই হোক, আমরা এবারে অ্যানুয়াল জেনারেল মিটিং নিয়ে ডিসকাস করব। Annual general meeting এর ডেফিনিশনটা যদি আমরা বলতে চাই, every public company will hold annual general meeting of its members every year. This meeting is to be called and held by the directors of the company. আর শুধু পাবলিক কোম্পানি না, এটা পাবলিক লিমিটেড কোম্পানি এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি, সব কোম্পানির জন্য এটা কি ম্যান্ডেটরি। অ্যানুয়াল জেনারেল মিটিংটা সব কোম্পানির জন্যই ম্যান্ডেটরি। দিস মিটিং ইজ টু বি কল্ড এন্ড হেল্ড বাই দ্য ডিরেক্টরস অফ দ্য কোম্পানি। এই মিটিংটা সাধারণত কোম্পানির ডিরেক্টরের দ্বারা এটা কল করা হয়, এই মিটিংটা ডাকা হয় এবং অনুষ্ঠিত হয়। ঠিক আছে, এই হচ্ছে অ্যানুয়াল জেনারেল মিটিং এর। আর ওকে, লোকেশনটা হচ্ছে the first annual general meeting must be held within 18 months from the date of its incorporation. একটা কোম্পানি, সেটা পাবলিক হোক আর প্রাইভেট হোক, ওই কোম্পানিটা নিবন্ধনের কি ইনকর্পোরেশনের 18 মাসের মধ্যে কি করতে হবে, ওদের ফার্স্ট অ্যানুয়াল জেনারেল মিটিংটা কি করতে হবে, হেল্ড করতে হবে। এটা ভালো করে মনে রাখবেন, প্রত্যেকটা কোম্পানির প্রথম অ্যানুয়াল জেনারেল মিটিংটা হবে ফ্রম দ্য ডেট অফ ইটস কর্পোরেশনের উইথিন 18 মান্থস। ঠিক আছে, আর এখানে একটা জিনিস, দ্য নেক্সট মিটিং মাস্ট বি হেল্ড, এবং পরবর্তী মিটিংটা মাস্ট বি হেল্ড ওয়ান্স ইন every calendar year within 6 months হবে, এটা 4 month হবে না, 6 months after closing its financial year। ঠিক আছে, আর দুইটা যদি প্রথম মিটিংটা 18 মাসের মধ্যে হয়, সেকেন্ড মিটিংটা স্টার্ট হতে সর্বোচ্চ ডিউরেশন কতদিন থাকতে পারবে, সর্বোচ্চ ইন্টারভেলটা থাকতে পারবে 15 মান্থ, not more than 15 months। 15 মান্থের বেশি হতে পারবে না। দুইটা মিটিং এর মাঝামাঝি সময়ের ডিউরেশনটা 15 মান্থের বেশি হতে পারবে না। বুঝতে পেরেছেন? ক্লজটা কি আরেকবার একটু কাইন্ডলি বলা যায়, এই যে দুইটা মিটিং এর মধ্যবর্তী সময়টা 15 মান্থস। হ্যাঁ, অর্থাৎ মানে টু সাকসিডিং মিটিংস, যেটা হ্যাঁ সাকসেসিভ মিটিংস, যেটা দুইটা মিটিংস, অর্থাৎ প্রথম মিটিংটা তো আমি মানে একটা কোম্পানি নিবন্ধনের ইনকর্পোরেশনের 18 মাসের মধ্যে ফার্স্ট অ্যানুয়াল জেনারেল মিটিংটা স্টার্ট করতে হবে। ঠিক আছে, এটা ম্যান্ডেটরি, এটা হচ্ছে একটা নিয়ম। আর এই যদি এক্স কোম্পানি একটা এই প্রথম অ্যানুয়াল জেনারেল মিটিং সে স্টার্ট করলো 18 মাসের মধ্যে, 18 মাসের মধ্যে সে যখন স্টার্ট করলো, এর পরবর্তী মিটিংটা সে হেল্ড করতে হবে অবশ্যই 15 মাসের মধ্যে। দুইটা মিটিং এর মধ্যবর্তী ডিউরেশনে 15 মাসের বেশি হতে পারবে না। আর ইন জেনারেল যদি আমরা চিন্তা করি, প্রত্যেকটা ক্যালেন্ডার ইয়ারের শেষ মানে ফাইন্যান্সিয়াল ইয়ারটা শেষ হওয়ার 6 মাসের ভিতরে কি করতে হবে, ওদের মানে নেক্সট অ্যানুয়াল জেনারেল মিটিংটা হেল্ড করতে হবে। জি আচ্ছা, বুঝতে পেরেছেন? জি জি, ওকে। এই অ্যানুয়াল জেনারেল মিটিংস এর কতগুলি লিগ্যাল রিকোয়ারমেন্টস আছে। লিগ্যাল রিকোয়ারমেন্টস গুলি কি কি? এখানে অবশ্যই কি সাবমিট করতে হবে, অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল লিগ্যাল রিকোয়ারমেন্টস। একটা অ্যানুয়াল জেনারেল মিটিং এ কি কি ধরনের লিগ্যাল রিকোয়ারমেন্টস উত্থাপন করা হয়, সেটা হচ্ছে প্রথম হচ্ছে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল রিপোর্ট। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে ডিরেক্টরস রিপোর্ট, অডিটরস রিপোর্ট। 3 নম্বর হচ্ছে ডিরেক্টরসদের কোন ইলেকশন অফ দ্য ডিরেক্টরস, এই
ইয়ারটা টপিকসটা নিয়ে আলোচনা করা হয়। পাসিং দ্য কি রেজলিউশন, কোন সিদ্ধান্ত পাস করা থাকলে ওই সিদ্ধান্তটা পাস করা হয়। তারপরে অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য কি অডিটরস, শেয়ার হোল্ডাররা কি করতে পারে এই অ্যানুয়াল জেনারেল মিটিং এর মাধ্যমে অথবা বোর্ড অফ ডিরেক্টরসরা অ্যানুয়াল জেনারেল মিটিং এর মাধ্যমে অডিটরসদেরকে নিয়োগ দিতে পারে এবং এবং কি করা হয় এবং ফিক্সিং দ্য রিমুনারেশন, এবং অডিটরদেরকে যে রিমুনারেশনটা দেওয়া হবে এই অ্যানুয়াল জেনারেল মিটিং এর মাধ্যমে নির্ধারণ করা হয়ে থাকে। এই হচ্ছে দ্য লিগ্যাল রিকোয়ারমেন্টস অফ অ্যান অ্যানুয়াল জেনারেল মিটিং। এখানে যদিও মানে পারপাসের ভিতরে আছে, আমি আলাদা করে এটা ডিসকাস করেছি, এন্ড পারপাসটা পরে ডিসকাস করব। এখানে স্লাইডে এটা দেইনি আমি। দ্য লিগ্যাল রিকোয়ারমেন্টস অফ অ্যান অ্যানুয়াল জেনারেল মিটিং, এটা আমরা মোটামুটি সবাই জানি যে অ্যানুয়াল জেনারেল মিটিং এ কি কি লিগ্যাল রিকোয়ারমেন্টস থাকে। 1 নাম্বার থাকে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল রিপোর্ট, 2 নাম্বার থাকে কি ডিরেক্টরস রিপোর্ট এন্ড অডিটরস রিপোর্ট, 3 নাম্বার হচ্ছে ইলেকশন অফ দা ডিরেক্টরস, পাসিং রেজলিউশনস, 5 নাম্বার হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ দা অডিটরস এন্ড ফিক্সিং দেয়ার রিমুনারেশন। এবার আসেন পারপাস অফ AGM। AGM এর পারপাসটা কি? প্রথমে হচ্ছে an annual general meeting commonly referred to as an AGM is a formal meeting which is held once in a year। ঠিক আছে, এটা আমরা জেনে আসছি। 2 নাম্বার annual general meeting is an annual meeting conducted by the shareholders and directors of the company। এটা annual shareholderদের দ্বারাও অনুষ্ঠিত হতে পারে এবং ডিরেক্টরস এর দ্বারাও হতে পারে। শেয়ার হোল্ডাররাও চাইলে ভোটিং পাওয়ারের মাধ্যমে, ওনারা চাইলে যে ডিরেক্টরসরা না করতে চায় তাইলে শেয়ার হোল্ডাররা এটা করতে পারে। তারপর আসেন ইট ইজ এ স্ট্যাটুটরি রিকোয়ারমেন্ট ফর প্রাইভেট লিমিটেড কোম্পানি and limited company whether public or private limited by shares or guarantee with or without share capital or unlimited company। অর্থাৎ সব ধরনের কোম্পানির জন্য এটা কি একটা স্ট্যাটুটরি রিকোয়ারমেন্ট, এটা ম্যান্ডেটরি। সেটা পাবলিক হোক আর প্রাইভেট হোক, লিমিটেড বাই শেয়ার হতে পারে, গ্যারান্টি হতে পারে, উইথ শেয়ার ক্যাপিটাল হতে পারে অথবা উইদাউট শেয়ার ক্যাপিটাল হতে পারে, আনলিমিটেড কোম্পানি হতে পারে। AGM acts, এখানে মেইন পারপাসটা, AGM acts a রিভিউ অফ দ্য হোল ইয়ার, পুরো ইয়ারটা রিভিউ করে AGM এর। হ্যাঁ, অপরচুনিটি টু দ্য কমিউনিকেট উইথ দ্য মেম্বার্স, ক্লায়েন্ট এন্ড পার্টনার্স। একদম সর্বশেষ হচ্ছে দ্য অডিটেড অ্যাকাউন্টস অফ দ্য কোম্পানি আর অ্যাপ্রুভড। মানে অডিট রিপোর্টটা যখন সাবমিট করা হয় তা অবশ্যই এটা কি করা হয়, অ্যাপ্রুভ করা হয়। অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য অডিটরস এন্ড ডিরেক্টরস আর ফাইনালাইজড। আদার আইটেমস দ্যাট ক্যান বি ডিসাইডেড ইন এ AGM include compensation of officers, confirmation of the proposed dividends and any other issue raised by the shareholder। আর shareholderরা চাইলে যে কোনো ধরনের ইস্যু কি করতে পারে, অ্যানুয়াল জেনারেল মিটিং এ রেজ করতে পারে। তাহলে আমরা এখান থেকে আমরা কি পেলাম, অ্যানুয়াল জেনারেল মিটিংটা হচ্ছে সমস্ত কোম্পানির জন্য কি, সব ধরনের কোম্পানির জন্য এটা ম্যান্ডেটরি এবং স্ট্যাটুটরি একটা রিকোয়ারমেন্টস। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এখানে অ্যানুয়াল রিপোর্টটা সাবমিট করা হয়, ডিরেক্টরস রিপোর্ট সাবমিট করা হয়, অডিটরস রিপোর্ট সাবমিট করা হয়, ডিরেক্টরসদের কোনো ইলেকশন প্রসিডিউর থাকে সেটা সাবমিট করা, কোনো রেজলিউশন পাস করতে হলে সেটা করা হয়, এবং অডিটরসদের অ্যাপয়েন্টমেন্ট এবং রিমুনারেশনটাও এখানে উদ্যাপন করা হয়। তারপরে আপনার শেয়ার হোল্ডাররা যে কোনো ধরনের ইস্যু থাকলে তাদের ইনভেস্টমেন্ট নিয়ে সেগুলো রেজ করতে পারে। আর এই অ্যানুয়াল জেনারেল একদম প্রথম একটা কোম্পানি মানে 18 মান্থের মধ্যে তার ফ্রম দ্য ডেট অফ ইটস ইনকর্পোরেশন উইথিন 18 মান্থের মধ্যে কি করতে হবে, এই অ্যানুয়াল জেনারেল মিটিংটা হেড করতে হবে। এবং নেক্সট জেনারেল মিটিং হবে প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল ইয়ারের within close of the financial year within 6 মান্থের মধ্যে। তারপরে হচ্ছে এবং 2টা মিটিং এর মধ্যে অবশ্যই তাদের ডিউরেশন কমপক্ষে মানে 15 মাসের বেশি হতে পারবে না, 16 মাস 17 মাস 18 মাস হতে পারবে না। তাদের ইন্টারভেল ডিউরেশনটা হতে হবে সর্বোচ্চ 15 মান্থস। এই হচ্ছে অ্যানুয়াল জেনারেল মিটিং এর মূল কনসেপ্ট, একেবারে শর্টকাট। তারপরে আসেন
তারপর যদি অ্যানুয়াল জেনারেল মিটিংটা যদি করা হয়, আপনার ডিফল্ট হয়, কোনো কোম্পানি যদি একটা ডিফল্ট হয়, মানে কোম্পানি অ্যাক্ট অনুসারে যদি প্রেসক্রাইবড ইন অ্যাকুরেন্স অফ দ্য কোম্পানি অ্যাক্ট অনুসারে ওই টাইমের মধ্যে না করতে, তাহলে তাদের পেনাল্টিটা কি? If default is made in terms of holding annual general meeting in prescribed in accordance of the Company Act 1994, the person and the company who is liable for default will be punishable with fine which may extend to 10,000 টাকা। প্রথমে সে যদি কোনো পার্সন অথবা ডিরেক্টরও হতে পারে, কোম্পানি হতে পারে, যাই হোক, যদি আপনার অ্যানুয়াল জেনারেল হেল্প করতে সে মানে যে রুলস এন্ড রেগুলেশন দেওয়া আছে কোম্পানি অ্যাক্ট অনুসারে, সে অনুসারে যদি সে করতে ব্যর্থ হয়, হ্যাঁ, ডিফল্ট হয়, তাহলে তাকে পানিশ হিসেবে সর্বোচ্চ কত দেওয়া যায়? সর্বোচ্চ ফাইন কতটুকু? 10,000 পর্যন্ত করা হবে। যদি এই ডিফল্টটা কন্টিনিউ হয়, in case of continuing default with a further fine which may extend 250 টাকা for every day after first day during which such default continue, অর্থাৎ যে থেকে এই ডিফল্টটা কন্টিনিউ হয়ে যাবে, যে বরাবর সে কি ডিফল্ট হয়ে আসছে, তো তার প্রত্যেকটা দিনের জন্য 250 টাকা কি করা হবে? ফাইন করা হবে। এটার স্লাইডটা দেখা যাচ্ছে না ম্যাডাম। না, এটার স্লাইডটা আমি দেইনি। ঠিক আছে ম্যাডাম, আপনারা মনে রাখার চেষ্টা করুন কষ্ট করে। তাহলে পেনাল্টিটা কি? আমি আবারও বলছি, আপনারা মন দিয়ে শুনেন। এই পেনাল্টিটা হচ্ছে আপনার যদি ডিফল্ট হয়, মানে প্রেসক্রাইবড ইন অ্যাকুরেন্স অফ দ্য 1994 অনুসারে হেল্প করতে ডিফল্ট হয়, তাইলে সে প্রথম হচ্ছে তাকে সে পানিশেবল হিসেবে তাকে ফাইন করা হবে কত টাকা? 10,000 টাকা। আর ওই ডিফল্টটা যদি কন্টিনিউ হয় ওই কোম্পানিতে, তাইলে প্রতিদিনের জন্য তাকে 250 টাকা করে এক্সটেন্ড করা হবে। এই হচ্ছে আমাদের অ্যানুয়াল জেনারেল মিটিং। একটা অ্যানুয়াল জেনারেল মিটিং এর এক্সাম্পল এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন, এটা আমি আর ডিসকাস করছি না। নেক্সট আসেন। তাইলে অ্যানুয়াল জেনারেল মিটিং নিয়ে কারো কোনো কোশ্চেন নাই? না ম্যাডাম। ওকে, থ্যাংক ইউ। এবার চলে আসেন স্ট্যাটুটরি মিটিং। এটা একেবারেই কনসেস করে আমি স্লাইডে দিছি, জাস্ট টু দা পয়েন্ট আপনারা মনে রাখার জন্য, কারণ বিস্তারিত প্রভিশন উঠাই দিলে এটি মনে রাখতে কষ্ট হয়ে যাবে। Sorry. Let's say a public company to hold this meeting only once after formation. যখন একটা কোম্পানি ফরমেশনের পরে এই মিটিংটা হোল্ড করে থাকে পাবলিক লিমিটেড কোম্পানি, টু বি হেল্ড উইথিন নট লেস দেন 1 month or within not more than 6 months from the date of সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট অফ বিজনেস। এই কথাটার অর্থটা বুঝছেন? সে চাইলে 29 দিনে স্ট্যাটুটরি মিটিংটা হেল্ড করতে পারবে না, হ্যাঁ, অথবা 6 মাসের পরে যে সে এই মিটিংটা হেল্ড করতে পারবে না ফ্রম দ্য ডেট অফ দ্য সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট অফ বিজনেস, অর্থাৎ বিজনেসটা স্টার্ট করার যে সার্টিফিকেটটা সংগ্রহ করেছে সেই ডেট হতে তাকে 1 মাস থেকে 6 মাসের মধ্যে কি করতে হবে? 1 মাসের নিচেও হতে পারবে না,
6 মাসের বেশি হতে পারবে না। ওই ডেটের মধ্যে এই স্ট্যাটুটরি মিটিংটা কি করতে হবে, হেল্ড করতে হবে। বুঝা গেছে? The following matters only can be discussed. কি বিষয়গুলি এই মানে এই মিটিং এ ডিসকাস হয়? Flotation of shares, debentures by the company, modification to contract mentioned in the prospectus. The purpose is to enable members to know all important matters pertaining to the formation of the company and its initial history. A notice at least 21 days before the meeting must be given to every member of the company unless consented by the members holding not less than 95% of the voting rights. অর্থাৎ এই মিটিংটা শুরু হওয়ার অ্যাটলিস্ট একটা নোটিশ দিতে হবে। বিফোর দ্য মিটিং মাস্ট বি গিভেন, মিটিংটা শুরু হওয়ার ঠিক 21 দিন আগে একটা নোটিশ দিতে হবে, যাতে প্রত্যেকটা মেম্বার এটা পায়। The board of directors must send to every member a statutory report at least 21 days before the meeting. এবং স্ট্যাটুটরি রিপোর্ট যেটা আছে কোম্পানির, সেটাও বোর্ড অফ ডিরেক্টর কি করবে, অবশ্যই প্রত্যেকটা মেম্বারের কাছে সেন্ড করবে মিটিং এর 21 দিন পূর্বে। ঠিক আছে? এই হচ্ছে স্ট্যাটুটরি রিপোর্টের, স্ট্যাটুটরি মিটিং এর বিস্তারিত। এবার আসেন এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং। Sorry. Extraordinary general meeting, sometimes there are matters which are of urgent nature and which needs consent of the shareholders, and the matters are such that they cannot be postponed till the next annual general meeting. অর্থাৎ এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিংটা হচ্ছে কি, যেগুলি খুব আর্জেন্ট নেচারের জন্য যে মিটিংটা কল করা হয় এবং যেটা মানে 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 শেয়ার হোল্ডারদের কাছে কি এটা খুবই প্রয়োজন, ওদের ইয়াতে থাকা, নলেজে থাকা, এবং যেইগুলি সাধারণত অ্যানুয়াল জেনারেল মিটিং এ পোস্টপোন করতে পারবে না, উত্থাপন করতে পারবে না, খুব আর্জেন্ট দরকার, ওই পর্যন্ত ওয়েটও করতে পারবে না। In order to deal with such kind of matter, an AGM can be called by the company. On special features of this meeting is that only special business can be transacted in this meeting. অর্থাৎ এখানে সাধারণত স্পেশাল রেজলিউশন গুলি পাস করা হয়ে থাকে, স্পেশাল ট্রানজাকশন গুলি কি করা হয়ে থাকে, ট্রানজাক্টেড করা হয়ে থাকে। তারপরে লিখছে who can call and hold an extraordinary general meeting. The board of directors on requisition of the members. অর্থাৎ মেম্বারদের শেয়ার হোল্ডারদের রিকুইজিশনের উপর ভিত্তি করে বোর্ড অফ ডিরেক্টরস কি করতে পারে, এটা কল করতে পারে। এমনি বোর্ড অফ ডিরেক্টরস যদি মনে করে যে কোম্পানির জন্য এটা করা দরকার, তখন করতে পারে। বাই দ্য ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল যদি চায় তখন এটা দরকার হতে পারে, দরকার হলে তখন এটা করতে পারে। বাই রিকুইজিশনিস্ট, অর্থাৎ শুধুই মাত্র শেয়ার হোল্ডারদের রিকুইজিশনের কারণে রিকুইজিশনিস্টের উপর ভিত্তি করে করতে পারে। যারা রিকুইজিশন করলো, রিকুইজিশনের ম্যাচুরিটি সংখ্যা যদি খুব বেশি হয়ে থাকে, কোম্পানি থেকে যদি কোনো না করা হয়, তাহলে ওই রিকুইজিশনকারীরা কি করতে পারে, স্পেশাল মিটিংটা ডাকতে পারে। বাই রিকুইজিশনিস্ট বলতে এটা কি বুঝাইছে।
তাহলে আমরা এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং বলতে কি বোঝাচ্ছি, যেখানে মূলত যে ম্যাটারগুলি মূলত খুব আর্জেন্ট বা ইমার্জেন্সি দরকার এবং এবং ওখানে শুধু স্পেশাল বিজনেসের অ্যাক্টিভিটিস গুলি নিয়ে ডিসকাস করা হয়ে থাকে, সে মানে দরকার হয় ডিসকাস করাটা বা কোন স্পেশাল রেজলিউশন পাস করা দরকার হয়, তখন সাধারণত এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিংটা কল করা হয়ে থাকে। তো কারা কারা কল করতে পারেন? বোর্ড অফ ডিরেক্টরস, দ্য বোর্ড অফ ডিরেক্টরস অন রিকুইজিশন অফ মেম্বার্স বাই দ্য ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল এন্ড রিকুইজিশনিস্ট দ্বারা এটা কল করা হতে পারে। তাহলে এই ছিল আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট মিটিং গুলি। প্রথমটা ছিল কি আমাদের অ্যানুয়াল জেনারেল মিটিং। আশা করি এটা কাউকে কোনো এটা নেই, প্রশ্ন নেই। তারপরে হচ্ছে আপনার স্ট্যাটিউটরি জেনারেল মিটিং, একদম ইজি একটা জিনিস, এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং। এবার আসেন অ্যানুয়াল জেনারেল মিটিং এবং স্ট্যাটিউটরি কি এবং এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং এর মধ্যে পার্থক্যটা কি। এই পর্যন্ত আপনাদের কোনো সমস্যা নেই তো? জি না ম্যাডাম। হ্যাঁ, এই যে একটু বোঝার জিনিস তো, একটু বুঝতে পারলে লিখতে সহজ। এটার অ্যান্সার কিন্তু শুধু টু দা পয়েন্টই হবে। টু দা পয়েন্ট হবে মানে কোশ্চেন গুলি ছোট ছোট আকার আসে, বেশি একটা বড় আকার আসে না। টু দা পয়েন্ট মনে রাখলে, টু দা পয়েন্ট অ্যান্সার করলে ইনশাআল্লাহ পাস। পার্টিসিপেন্ট আজকে কম। এবার আসেন অ্যানুয়াল জেনারেল মিটিং এবং এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং এর মধ্যে পার্থক্য। আমরা মিনিংটা অবশ্যই বুঝি, তার আমরা পড়েছি এখন। তারপর আমি একটু দেখি, অ্যানুয়াল জেনারেল মিটিং ইজ দ্য জেনারেল মিটিং হুইচ মাস্ট বি হেল্ড বাই দ্য কোম্পানি এভরি ইয়ার টু ডিসকাস ভেরিয়াস বিজনেস ম্যাটার্স। আর এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং এ এটা আমরা ভালো করেই জানি, the extraordinary general meeting is any meeting other than AGM in which business relating to company's management are transacted. তারপরে ফার্স্ট মিটিং মাস্ট বি হেল্ড উইথিন 9 months of the end of the financial, no never, এটা এখানে ভুল আসছে। উইথিন 18 মাস, প্রথম মিটিংটা কর্পোরেশনের উইথিন 18 মাসের মধ্যে কি করতে হয়? হেল্ড করতে হয়। No such requirement. Business, ordinary business and special business is transacted. Special business only. এখানে এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং এ আমরা পড়েছি কি, এখানে শুধু স্পেশাল যে রেজলিউশন গুলো সেগুলি সাধারণত পাস হয়ে থাকে। ডে এন্ড টাইম, ইট ক্যান বি হেল্ড on any day excluded national holiday in business hours only. It can be held on any day including national holiday. এখানে ন্যাশনাল হলিডে মানে সুতরাং এখানে আসলে মানে কোনো আর্জেন্ট বেসিসে, ইমার্জেন্সি বেসিসে সাধারণত আর্জেন্ট ম্যাটার নিয়ে ডিসকাসের জন্য সাধারণত হয় কোম্পানির ডিরেক্টরসরা অথবা শেয়ার হোল্ডারদের ইমার্জেন্সি কোনো ইনফরমেশনের দরকার হলে বা কোনো কিছু অল্টারেশনের দরকার হলে ইমার্জেন্সি ভিত্তিতে শেয়ার হোল্ডারদের, তখন যদি শেয়ার হোল্ডারের নমিনেশন রিকুইজিশনের ভিত্তিতে বোর্ড অফ ডিরেক্টররা করতে পারে। অথবা মানে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল যদি চায় যে এই কোম্পানিটার জন্য এই একটা সিদ্ধান্ত দরকার, এটা পাসই করতে পারে, নাহলে কোম্পানি বড় ধরনের বিপদে পড়বে, তখন ওই আর্জেন্ট বেসিসে করতে পারে। আর যদি শেয়ার হোল্ডারের বেশি মেচুরিটি শেয়ার সংখ্যার যদি এটা রিকুইজিশন দিয়ে থাকে, কোম্পানি যদি এর কোনো স্টেপ না নিয়ে থাকে, তাহলে সাধারণত ওই রিকুইজিশনকারীরাও এটা হেল্ড করতে পারে। আর অ্যানুয়াল জেনারেল মিটিং না করলে এখানে পেনাল্টির ব্যবস্থা আছে, কিন্তু এখানে এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং এ কোনো পেনাল্টির ব্যবস্থা নাই। কনভেন্ড বাই দ্য board on requisition of the shareholder, requisitionist or tribunal. তাহলে আমরা এই পার্থক্যটা বুঝতে পেরেছি। এবার আসেন নেক্সট, আমি একটু দ্রুতই মনে হয় বলে ফেলি না, বুঝতে কোনো সমস্যা হয় না তো? না, বুঝতে সমস্যা হলে বলিয়ে, তাহলে আর একটু স্লো বলবো। জি ম্যাডাম। Comparison table between statutory meeting and extraordinary. Extraordinary general meeting এ আমাদের সব ডিসকাস শেষ। এবার স্ট্যাটিউটরি মিটিংটা একটু করে আমরা, it is held in the prior
before the company begins to conduct any form of business. Number of the times said, a statutory meeting is only conducted once in the company's lifetime. 1 or 6 months before the business begins. Reason to call it is the initial meet to the shareholder. অর্থাৎ আমরা মানে স্ট্যাচুটরি মিটিং সম্পর্কে যা জেনেছি এবং অ্যানুয়াল মিটিং সম্পর্কে যা জেনেছি আমরা প্রিভিয়াস স্লাইডে ওগুলি মোটামুটি টু দা পয়েন্টে উঠাই দিলে আমাদের পার্থক্যটা শুধু আমরা লিখে ফেলতে পারবো। তারপরে কোন কোন বিষয়গুলি নিয়ে স্ট্যাচুটরি মিটিং এ ডিসকাস করা হয়? সাবজেক্ট ম্যাটার রিগার্ডিং দ্য ফরমেশন অফ দ্য কোম্পানি are discussed and the final decision are the passed or the statutory report is made. If types of company, only public company are obliged to hold a statutory meeting. Extraordinary general meeting নিয়ে আলোচনা কোনো দরকার নেই। তারপরে আসেন annual general meeting এবং statutory meeting এর মধ্যে পার্থক্য। দুইটা ডেফিনেশন দেওয়া হয়েছে কোম্পানি টাইপের মধ্যে। annual general meeting হচ্ছে পাবলিক প্রাইভেট, তারপরে guaranteed by the share, তারপরে share limited by company with share capital or without share capital। ও সব ধরনের কোম্পানি কি করতে পারবে? annual general meeting হেল্ড করতে পারবে। আর স্ট্যাচুটরি মিটিং শুধুমাত্র পাবলিক কোম্পানিজ গুলির ক্ষেত্রে। তো এগুলি সবগুলো আমাদের জানা। Objectives is to keep the shareholders informed about the progresses of the management of the company and to enable them to give their key feedback on company issues and elect the company's executives for the forthcoming year. আর এখানে লিখেছে কি to keep the shareholders informed about the matters concerning incorporation, share allotments, contracts and prospectus ventures of the company and so on. এই হচ্ছে আমাদের তিনটা পার্থক্য। ঠিক আছে, এটি আশা করি সবাই বুঝতে পেরেছেন। কারণ ওই মিটিং গুলি সম্পর্কে বিস্তারিত জেনে ফেললে কনসেপ্ট আকারে, তাহলে দেখা গেছে আপনার প্রত্যেকটা কোশ্চেনই মিটিং এর সহজ। মিটিং এর চ্যাপ্টারটা বড়, বাট টেকনিক্যালি পড়তে পারলে চ্যাপ্টারটা একদম সহজ। আপনি তিনটা মিটিং সম্পর্কে জেনে ফেললেন, ওদের ডিউরেশনে, মিটিং স্টার্টের ডিউরেশন, মিটিং এর অবজেক্টিভসটা, তারপরে পেনাল্টিটা, এই সবগুলো যখন জেনে ফেলবেন তাহলে আপনার এই মিটিং এর চ্যাপ্টারটা বড় হলেও আপনার কোশ্চেনগুলি সহজ। বুঝা গেছে না মিটিং গুলি নিয়ে? জি ম্যাডাম। জি ম্যাম। হ্যাঁ, বুঝতে না পারলে বলিয়েন, বুঝছেন? কারণ মিটিং গুলি বুঝতে পারলে মানে যেভাবে কনসেপ্ট আকারে আমি দিয়েছি, তাহলে অল কোশ্চেন কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। জাস্ট একটু ডিটেইলস লিখে আর কি, আর বোঝাটা সহজ হয়ে যাবে। কন্টেন্ট অফ দ্য স্ট্যাচুটরি মিটিং, অর্থাৎ স্ট্যাচুটরি মিটিং এর বিষয়বস্তুগুলি কি 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 থাকতে পারে? Statutory report shall set out the following, namely statutory report এর কি কি সেট আউট করে রাখে মূলত। এক নম্বর হচ্ছে টোটাল নাম্বার অফ শেয়ারস অ্যালোটেড। হ্যাঁ, যত সংখ্যক নাম্বার অফ শেয়ারস অ্যালোটেড করা হয় সেগুলি অ্যালোটেড করা হবে যে সেগুলি কি ইন ক্যাশে নাকি আপনার মানে অ্যালটটা কি শেয়ার সংখ্যা ফুললি হবে না পার্টলি হবে, সেইগুলি নিয়ে। ইন কেস অফ শেয়ারস পার্টলি পেড আপ, যদি পার্টলি পেড আপ হয়ে থাকে, the extent to which they are so paid up and in either case the consideration for which they have been allotted, এবং যেগুলি মানে অ্যালটের জন্য কনসিডারেশন করেছে সে মানে ফুললি পেড এর ক্ষেত্রে, পেড আপের ক্ষেত্রে অথবা পার্টলি পেড আপের ক্ষেত্রে, সেগুলিও কি করতে হবে এখানে স্টেটেড করতে হবে, বিবৃতি দিতে হবে, বর্ণনা করতে হবে। বি নাম্বার হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ ক্যাশ রিসিভড বাই দ্য কোম্পানি ইন রেসপেক্ট অফ all the shares allotted, সমস্ত শেয়ার, যেই সমস্ত অর্থাৎ যতগুলি শেয়ার, যত সংখ্যক শেয়ার ওরা অ্যালট করেছে, হ্যাঁ, বরাদ্দকৃত শেয়ারের ক্ষেত্রে মানে যে ক্যাশ অ্যামাউন্ট টোটাল রিসিভ করেছে সেটা লিখতে হবে, ডিস্টিংগুইশিং অ্যাজ ফর সেট, অর্থাৎ পূর্বোক্ত হিসাব যেগুলি সেগুলি ছাড়া, হ্যাঁ, আলাদা করে পূর্বোক্ত হিসাবভুক্ত যেগুলি
সেগুলি ছাড়া যেটি বর্তমানে যেগুলি ক্যাশ রিসিভ করেছে সেগুলি উল্লেখ থাকবে। তারপর সি নাম্বার হচ্ছে শোয়িং আন্ডার সেপারেট প্রপার হেডলাইন্স। আবার কোনগুলি আলাদা আলাদা করে আপনার প্রপার সঠিক হেডলাইনে দেখানো হতে পারে। এক নম্বর দ্য এক্সট্রাক্ট অফ দ্য রিসিভস অফ দ্য কোম্পানি এন্ড দ্য পেমেন্ট, অর্থাৎ কোম্পানি রিসিভস এবং পেমেন্ট গুলি মেড আপ টু দ্য ডেট উইদিন দ্য 7 days প্রায়র টু দ্য ডেট অফ দ্য রিপোর্ট, অর্থাৎ রিপোর্টের ডেটের 7 দিনের মধ্যে, মানে ওই ডেট হতে। বুঝাইতে পারছি? অর্থাৎ যে প্রতিবেদনটা দিবে, হ্যাঁ, প্রতিবেদনের তারিখ 7 দিনের মধ্যে একটি তারিখ পর্যন্ত কোম্পানির প্রাপ্তি রিসিপ্ট এবং পেমেন্টের একটি বিবৃতি মানে প্রতিবেদন কি করতে হবে, দিতে হবে। তারপরে দ্য রিসিপ্টস অফ দ্য কোম্পানি ফ্রম দ্য শেয়ারস এন্ড ডিবেঞ্চার্স এন্ড আদার সোর্স, অর্থাৎ দ্য পেমেন্ট মেড দেয়ার আউট এন্ড পার্টিকুলার্স অফ দ্য কনসার্নিং ব্যালেন্স রিমেইনিং ইন হ্যান্ড, অর্থাৎ মানে অন্যান্য সোর্স থেকে যে রিসিপ্ট গুলি আসে, শেয়ার থেকে, ডিবেঞ্চার উপলক্ষে আরো অন্যান্য সোর্স থেকে, সেগুলি দেখাতে হবে। এবং পার্টিকুলার্স অফ দ্য কনসার্নিং, এই সংশ্লিষ্ট বিষয়ের বিশেষ বিষয়ের যে রিমেইনিং ব্যালেন্স গুলি ইন হ্যান্ড থাকে সেগুলিও দেখাইতে হবে। এনি কমিশন অর ডিসকাউন্ট পেড or to be paid on the issue or sale of shares and debentures, ঠিক আছে? অর্থাৎ এনি কমিশন, যে কোনো ধরনের কমিশন, ডিসকাউন্ট পেড or to be paid করতে হবে on issue or sale of shares and debentures, এই সমস্ত বিষয়গুলি উল্লেখ থাকবে। তারপর হচ্ছে an account or estimated of the preliminary expense of the company, একটা কোম্পানির একটা হিসাব অথবা এস্টিমেটেড মানে প্রিলিমিনারি এক্সপেন্সের একটা হিসাব, মানে সেটা অ্যাকুরেট হতে পারে, একটা এস্টিমেটেড হতে পারে, সেই জিনিসটা উল্লেখ থাকবে। এবার আসুন ডি নাম্বারে, the name, address and occupations of the directors of the company and its auditors and also ওই কোম্পানির একজন ডিরেক্টরের নাম, ঠিকানা এবং অকুপেশন এবং অডিটরসদেরও এই সমস্ত ইনফরমেশন গুলি থাকবে। ইফ দে be any of its managing agent, manager and secretary, and the change if any which have occurred in such names, address in and occupation since the date of the incorporation of the company, ঠিক আছে? আপনারা পয়েন্ট গুলি না বুঝলে আমাকে সাথে সাথে কোশ্চেন করবেন, বুঝার বিষয় আছে। The particulars of any contract which or the modification of the proposed modification of which is to be submitted to the meeting of for its approval together with the particulars of the modification or proposed modification of such contract. Number F, the agent if any due on calls for every director. ম্যাম কাইন্ডলি ই নাম্বারটাকে একটু বলা যায় যে এটা আসলে মডিফিকেশন বা প্রপোজড মডিফিকেশন বলতে আসলে কি বোঝাচ্ছে ম্যাডাম? এখানে মডিফিকেশন বলতে বোঝাচ্ছে ওদের যে সাবমিটেড টু দ্য মিটিং ফর ইটস অ্যাপ্রুভাল টুগেদার উইথ দ্য পার্টিকুলার্স অফ দ্য মডিফিকেশন প্রপোজ মডিফিকেশন অফ সাচ কন্ট্রাক্ট। ওদের যদি মানে বিভিন্ন ধরনের কন্ট্রাক্ট থাকে, দ্য পার্টিকুলার্স অফ এনি কন্ট্রাক্ট, মানে শেয়ার হোল্ডারদের সাথেও কন্ট্রাক্ট, যে কোনো ইনভেস্টরদের সাথে থাকতে পারে কন্ট্রাক্টটা। ওই কন্ট্রাক্টটা যদি মডিফিকেশন করতে হয় অথবা মডিফিকেশনের জন্য প্রস্তাব করা হয়, এটা স্ট্যাটিউটরি রিপোর্টে উল্লেখ থাকতে হবে। থ্যাংক ইউ ম্যাডাম। বুঝেন নাই? ম্যাডাম বুঝতে পেরেছি, ধন্যবাদ। The extent if any due on calls from every director from managing agent, every partner of the managing agent, every firm in which the managing agent is a partner, where the managing agent is a private company, or every director thereof, মানে ম্যানেজিং ডিরেক্টর ম্যানেজমেন্টের বিষয় নিয়ে তাদের কাছে যদি অর্থাৎ প্রত্যেক পরিচালকের কাছ থেকে ম্যানেজিং এজেন্টের কাছ থেকে ম্যানেজিং এজেন্টের প্রতিটি অংশীদার, প্রতিটি ফার্ম যেখানে ম্যানেজিং এজেন্ট একটি অংশীদার, মানে সুযোগতা ম্যানেজিং এজেন্ট ডিরেক্টরও কি হতে পারে, একটা কোম্পানির কি হতে পারে, অংশীদার হতে পারে। সেখানে ম্যানেজিং এজেন্টের একটি প্রাইভেট কোম্পানি অথবা প্রতিটি পরিচালকের কাছ থেকে কলের কারণের ব্যক্তিটা বা পরিষদটা জানতে পারে।
প্রতিটি পরিচালকের কাছ থেকে কলের কারণে তার ব্যক্তিটা যদি থেকে থাকে তাহলে সেটা ইয়া করতে পারে। তারপরে the particulars of any commission or bookeries paid or to be paid in connection with the issue or sale of shares or debentures to any director or to the managing agent or any partner of the managing agent, any firm in which the managing agent is a partner, where the managing agent is a private company, ওই আগেরটার মতোই any partner thereof। অর্থাৎ কোন কমিশন যদি বা বুকারেজ বিশদ প্রদত্ত শেয়ার ইস্যু নিয়ে যদি মানে এটার সাথে ম্যানেজিং এজেন্ট কানেক্ট থাকে অথবা ডিরেক্টর থাকে অথবা ইয়া থাকে, এইগুলি সবকিছু উল্লেখ থাকতে হবে। কোনো পরিচালনার কাছেই থাকুক সে মানে কোন কমিশন বা বুকারেজের ব্যাপারে, তাহলে সেগুলি এখানে স্ট্যাটিউটরি রিপোর্টে থাকতে হবে। এই হচ্ছে কন্টেন্টস অফ দ্য স্ট্যাটিউটরি রিপোর্ট, হচ্ছে একটা স্ট্যাটিউটরি রিপোর্টে কি কি থাকে। ম্যাডাম কাইন্ডলি এফ নাম্বারে যে বলা হলো D1 কলস, ম্যাডাম D1 কলস বলতে আসলে মানে কি বোঝাতে যাচ্ছে, যে ম্যানেজিং এজেন্ট অথবা পার্টনার্সদের মানে ওনারা যে কল করে আপনার এই যে কোম্পানির এখানে এক্সটেন্ড বলতে কোম্পানির যে কোনো ধরনের আপনার শেয়ার ইস্যু, ডিবেঞ্চার ইস্যু, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস নিয়ে তাদের যে ইয়াটা থাকে, স্কোপটা থাকে, ওটার জন্য যদি ওনারা মিটিং কল করে থাকে বা বা মানে কল করতে ডিফল্ট হয়ে থাকে, মানে ডিউ অন কলস বলতে ফ্রম কোনো কল যদি ইয়া থাকে ওদের মানে ডিফল্ট হয়ে থাকে, ওই সমস্ত কারণগুলো কি করতে হবে মানে ওখানে উল্লেখ করতে হবে। ওই স্কোপটা নিয়ে সাধারণত বলা হয়েছে। বুঝা গেছে? অর্থাৎ তাদের রেসপন্সিবিলিটির যে ব্যক্তিটা, এই ব্যক্তিটা যদি তাদের কোনো রেসপন্সিবিলিটিতে ডিফল্ট হয়ে যায়, মানে ব্যর্থ হয়ে যে ওনারা এই মিটিং ডাকতে ব্যর্থ হয়েছে এতদিনের মধ্যে, এই জন্য মানে এটার সাথে মানে মানে সংশ্লিষ্ট ছিল ডিরেক্টর, ম্যানেজিং এজেন্ট অথবা অন্যান্য পার্টনারও এই কাজটার সাথে সংশ্লিষ্ট ছিল, ওটা কি বুঝাইছে? আচ্ছা জি ম্যাডাম। আমরা তো সাধারণত D1 কলস বলে থাকি আসলে যখন শেয়ার হোল্ডাররা তাদের কোনো কল মানি, সেটাই তো ওদের রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করতে যে ওদের ডিরেক্টর এবং ম্যানেজিং এজেন্টের যে পরিসর তাদের অ্যাক্টিভিটিস এর, হ্যাঁ আমি বুঝাইতে পারি নাই। জি না ম্যাডাম, আমি সেটা বলতে চাইনি। আমি বলতেছি যে আসলে এখানে D1 কলস বলতে আসলে আমরা যেটা জানি যে শেয়ার হোল্ডাররা যখন আসলে পেমেন্ট পরিশোধ করতে না পারে, কোনো কল মানি যখন অপরিশোধিত থাকে তখন ডিউ ডেটের মধ্যে, তখন আমরা সেটাকে কলস ইন এরিয়ার বা ডিউ কলস বলে থাকি। তো আমার কথা হচ্ছে যে এখানে কি রেসপন্সিবিলিটির পরিধিটা বোঝাবো নাকি আমরা ম্যাডাম আসলে সেই কলস ইন এরিয়ার বা ডিউ অ্যামাউন্টের জন্য আসলে যে কলটা ছিল আমরা সেটাকে ডিনোট করতেছি? আমি স্পেসিফিকলি ম্যাডাম এটা জানতে চাচ্ছিলাম। এটাও ধরতে পারেন, কারণ শেয়ার হোল্ডার মূলত এখানে তো ডিউন কলটা রিলেটেড তো শেয়ার হোল্ডারদের সাথে, তাই না? জি ম্যাডাম, এক্স্যাক্টলি এটাই বুঝতে পারেন। আমরা নেক্সট ইয়াতে চলে যাই। আর কোনো কোশ্চেন? না ম্যাডাম। The person calling of extraordinary general meeting on requisition. এখানে
calling of extraordinary general meeting, যে extraordinary general meeting calling এর যে requisition আছে সেগুলি দিতে, মানে requisition নিয়ে সাধারণ সভার আহ্বানটা কি? Notwithstanding anything contained in the articles, the directors of a company which has as share capital shall, on the requisition of the holders of not less than 1/10 on the issued share capital of the company upon which all calls or other sums than due have been paid, forthwith proceed to call an extraordinary general meeting of the company, and in case of a company not having share capital, the director shall call such meeting on the requisition of such members as have to the date of the submitted the requisition not less than 1/10 of the total voting power in relation to the issue on which the meeting is called. বুঝা গেছে? অর্থাৎ বলতেছে যে নিবন্ধনে যাই কিছু থাকুক না কেন ওদের not standing anything contained in the articles এ যাই কিছু উল্লেখ থাকুক না কেন, একটি শেয়ার মূলধন রয়েছে এমন একটি ম্যাডাম আপনি মিউট হয়ে আছেন, আপনার কথা শুনতে পাচ্ছি না ম্যাডাম, মিউট হয়ে আছেন। আপনি আনমিউট করে নেন ম্যাডাম, আপনাকে শুনতে পাচ্ছি না, আনমিউট করে নেন। ম্যাডাম মেবি ডিসকানেক্ট হয়ে গেছে।
ম্যাডাম আপনাকে শুনতে পাচ্ছি না। জি জি আমি ট্রাই করছি, আমার এখানে কানেকশনের সমস্যা। ম্যাডাম এখন শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে? জি ম্যাডাম। আমার এখানে একটু সমস্যা হয়ে যাচ্ছে নেটে। আমি এখনো পারতেছি না। তো শুনতে পাচ্ছেন? জি ম্যাম। তাহলে আমরা কি ডিসকাস করেছিলাম? Content of the statutory report শেষ, calling of the extraordinary general meeting on requisition. এটা জাস্ট একটু জেনে রাখলেই হবে, গোত্র করে নিলেই হবে, এটা তেমন একটা ইম্পর্টেন্ট না। তারপর আমি বলছি। অর্থাৎ একটি কোম্পানির যদি আবার শেয়ার মূলধনও না থাকে, সে তারপরে ওই কোম্পানির পরিচালকরা কি করতে পারবে, যারা রিকুইজিশন করেছে তাদের অনুরোধে কি করতে পারবে, এই জাতীয় সভা ডাকতে পারবে। আমরা যেখানে ছিল কারা এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং কল করতে পারবে, সেটা সেখানে কিন্তু উল্লেখ ছিল যে মানে দ্য বোর্ড অফ ডিরেক্টরস বাই the board of directors on requisition of the members. এই একটা পদ্ধতির মাধ্যমে কি করতে পারবে, এই সভাগুলি ডাকতে পারবে। এবং এই বিষয়গুলো, যে বিষয়গুলোর উপর সভাটা ডাকা হয়েছে, সেই ক্ষেত্রে ভোটদানের ক্ষমতার সংখ্যা কত ছিল, সেটা হচ্ছে not less than 1/10 of the total voting power। অর্থাৎ ভোটিং পাওয়ারের ক্ষেত্রে আপনার কি করতে হবে, অবশ্যই যে রিকুইজিশনের ভিত্তিতে করা হয়েছে, মানে সভাটা দেখেছে, সেটা অবশ্যই তাদের মানে ভোটিং পাওয়ারটা 1/10 হতে হবে রিকুইজিশনকারীদের। আর যেটা হচ্ছে সাবমিশন অফ দ্য রিকুইজিশন ডেটে in relation to the issues on which the meeting is called। 2 নাম্বার হচ্ছে the requisition must state the objective of the meeting। রিকুইজিশন অবশ্যই কি থাকতে হবে, বিবৃতি থাকতে হবে মিটিং এর উদ্দেশ্যটা, এবং রিকুইজিশনকারী দ্বারা কি করতে হবে, এখানে সাবমিট মানে সিগনেচার কৃত হতে হবে, যে এখানে টেবলসে মাস্ট বি সাইন বাই দ্য রিকুইজিশন এন্ড ডিপোজিট এট দ্য রেজিস্টার অফিস অফ দ্য কোম্পানি। এবং সেটা রেজিস্টার অফিসে কি করতে হবে, জমা দিতে হবে। মে কনসিস্ট অফ দ্য সেভারাল ডকুমেন্টস ইন লাইক ফর্ম ইচ সাইন্ড বাই ওয়ান অর মোর রিকুইজিশন। অর্থাৎ রিকুইজিশন যারা ছিল মানে সবার পক্ষ থেকে অন বিহাফ অফ থেকে একজন দিয়ে সাইন করা যাবে, অথবা সব পক্ষ থেকে আলাদা আলাদাও সাইন করতে পারবে। 3 নাম্বার হচ্ছে ইফ দ্য ডিরেক্টর ডু নট উইথিন 1 days from the date of the deposit of the requisition, 21 days from the date of the deposit of requisition, proceed duly to call a meeting on a day not later than 45 days from the date of the deposit of the requisition, then the requisition and majority of them in value may themselves call the meeting, but any meeting so called shall be held before the expiration of the 3 months from the date of the deposit of the requisition। অর্থাৎ কি করতে পারবে না, মিটিংটা proceed due to call a meeting on a day not later than the 55 days from the date of the deposition। অর্থাৎ রিকুইজিশনটা ডিপোজিট করার ডেট হতে 15 দিনে নট লেটার 45 ডেজ 45 দিনের পরে হলে চলবে না। অর্থাৎ 21 দিন এবং 45 দিনের মধ্যে কি করতে হবে, তাদেরকে এই সভা ডাকতে হবে। এবং বাট এনি মিটিং so called shall be held before the expiration of the 3 months from the date of the deposit of the same। আবার এটাও মনে রাখতে হবে যে সেটা কি করতে হবে, অবশ্যই ডিপোজিটের মানে 3 মাস পার হয়ে গেলে আর ওরা এই মিটিংটা কল করতে পারবে না।
অর্থাৎ 3 মাস শেষ হওয়ার আগেই সেই মিটিংটা কল, তাদের লাস্ট নির্ধারিত সময় যেটা। তারপর 4 নাম্বার, এনি মিটিং কল আন্ডার দিস সেকশন বাই দ্য requisitionist shall be called in the same manner as nearly as possible. অর্থাৎ যদি আপনার যে মানে is that in which director are to be called by the director, অর্থাৎ এরকম যদি হয় any meeting called under this section by the requisitionist, অর্থাৎ এই মিটিংটা যদি ডিরেক্টররা কল করে না থাকে, রিকুইজিশনের দ্বারাও কি এটা মানে যারা মানে রিকুইজিশন করেছেন ওনাদের দ্বারা ওই মিটিংটা কল মানে যদি বেশি আর্জেন্ট হয়ে থাকে তাহলে ওনাদের দ্বারা ওনারাও কি করতে পারবে, একই ধরনের মিটিং কল করতে পারবে একই পদ্ধতিতে। ডিরেক্টররা যে পদ্ধতিতে মিটিংটা কল করে থাকে সাধারণত এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিংটা, রিকুইজিশনকারীরাও কি করতে পারবে এই মিটিংটা কল একই পদ্ধতিতে কল করতে পারবে। 5 নাম্বার আসেন, so any reasonable expense incurred by the requisitions by reason of the failure of the directors duly call a meeting shall be paid to the requisitionist by the company, and so অর্থাৎ মানে কোন ধরনের এক্সপেন্স যে রিকুইজিশনকারীদের দ্বারা কি হয়ে থাকে ইনকার হয়ে থাকে, হ্যাঁ সেটা অবশ্যই কি করবে কোম্পানি পেড করবে। অর্থাৎ অথবা যদি মানে ডিরেক্টর ব্যর্থ হয় ডিউলি টু কল এ মিটিং মানে ফেইলিওর বাই রিজন অফ দ্য ফেইলিওর অফ দ্য ডিরেক্টরস ডিউলি টু কল এ মিটিং শ্যাল বি রিপেইড দ্য রিকুইজিশন বাই দ্য কোম্পানি। তো ডিরেক্টর যদি ওই মিটিংটা কল করতে ব্যর্থ হয় এবং রিকুইজিশনকারীরা যদি ওই মিটিংটা কল করে তাদের যে খরচগুলি হয় যারা যে ইনকাম খরচগুলি এনি রিজনেবল এক্সপেন্স যে কোনো যুক্তিসঙ্গত খরচ, অযৌক্তিক খরচ হলে হবে না, উল্টাপাল্টা খরচ হলে হবে না, সেটা কি করবে কোম্পানি পে করবে এবং বকেয়া থাকলে সেটা কোম্পানি বকেয়া পে করবে। ফি বা অন্যান্য পারিশ্রমিকের মাধ্যমে কি করবে কোম্পানির কাছ থেকে তারা বকেয়া হয়েছে এরকম একটা করবে, ওরা কোম্পানি হচ্ছে বকেয়া বা কোম্পানি পে করবে। এই হচ্ছে কলিং অফ মানে একটা এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং এর কল করার রিকুইজিশন গুলি কি কি। Provision as to meeting and votes. Provision as to meeting এর প্রভিশন গুলি কি কি, হ্যাঁ বিধানগুলি কি কি, and votes এর বিধানগুলি কি কি, এগুলো আমরা অর্থাৎ এই পর্যন্ত যা আমরা পড়ে আসছি সেগুলির সামারি হচ্ছে, ঠিক আছে। আমি শুধু গো থ্রু করে যাচ্ছি, আপনারা মন দিয়ে শুনেন তাহলে বুঝতে পারবেন যে এগুলো আমরা আগে পড়ে আসছি। The following provisions shall have been effect with the respect to the meeting of a company, notwithstanding any provisions made in the articles of association of the company in this behalf. এক নম্বর হচ্ছে an annual general meeting may be called by 14 days notice, 14 days notice in writing, and meeting other than an annual general meeting or a meeting for the passing of a special legislation by called the 21 days notice. Writing provided that meeting may be called shorter notice than for say if it is so agree in writing. সহজ আছে বুঝতে পারবেন পড়লে। In case of an annual general meeting by all the members entitled to attend and vote thereat, and in case of any other meeting by the members of the company holding, if the company has a share capital not less than 95% of such part of paid up share capital of the company as right to vote at the meeting, or to the share not, if the company has no share capital, not less than 95%. Total voting power accessible at the meeting. B number, notice of the meeting of a company with the statement of the business to be transacted at the meeting shall be served on every member in the manner in which notice are required to be served by Schedule 1. But accidental omission to give notice to or the non-receipt of the notice by any member shall not invalidate the proceedings at any meeting. Number C হচ্ছে
5 members present in person. এই জিনিসটা একটু মনে রাখার বিষয় আছে। 5 members হলে কয়জন? 5 members present in person or by proxy or the chairman of the meeting or any member or member holding not less than 1/10 of the share capital, which carries voting rights shall be entitled to demand a pool, provided that in case of the private limited company, if not more than 7 members are personally present, then 1 member voting power, or if more than 7 members are personally present, 2 members shall be entitled to demand a pool. Remember, and excuse me. An instrument appointing a proxy, if the form set out regulations 68 of Schedule 1 shall not be questioned on the ground that it fails to comply with any special requirements specified for such instruments by the articles. Any shareholders whose name entered in the register of the shareholders of the company shall enjoy the same rights and be subject to the same liabilities as all other shareholders of the same class. Following provisions shall have effect if so far as the articles of the company do not make other provisions in this behalf. 2 or more members holding not less than 1/10 or the total share capital paid up if the company has not share capital not less than 5% in number of the members of the company may call a meeting. B number, in case of a private limited company whose number of members does not exceed 6, private limited company ক্ষেত্রে যদি member যদি 6 exit না করে তাহলে 2 members, if such member exists তাহলে 3 members. এই সংখ্যাগুলো একটু মনে রাখতে হবে। And in the case of any other company, 5 members personally present shall be a quorum. অর্থাৎ প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে যদি মানে নাম্বার অফ মেম্বার্স যদি 6 না হয়ে থাকে তাহলে 2 জন এবং quorum থাকবে প্রেজেন্ট, আর যদি আপনার 6 এক্সিড করে থাকে তাহলে 3 জন। আর অন্যান্য কোম্পানির ক্ষেত্রে 5 জন মেম্বার কি করতে হবে? In other company 5 members personally presented shall be a quorum. Any member elected by the members present at a meeting by a chairman thereof. In the case of company originally having a share capital, every member shall have 1 vote in respect of each share or each 100 taka of stock held by him, and in any other cases every member shall have 1 vote. On a poll, votes may be given either personally or by proxy. ম্যাডাম স্লাইড শেয়ারিংটা দেখতে পাচ্ছি না, কাইন্ডলি জি এক্সকিউজ মি, স্লাইড শেয়ারিংটা পরেরটা দেখতে পাচ্ছি। এখন যেটার উপর ডিসকাশন হচ্ছে এটা দেখতে পাচ্ছি। জি এখন ঠিক আছে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। F নাম্বার হচ্ছে আরো আগেই বলা দরকার ছিল। The instrument appointing a proxy shall be in writing under the hand or the appoint or his alternate duly authorized in writing, or if the appointer is a corporation or a company either under seal or under the hands of an officer or an attorney duly authorized. অর্থাৎ এতগুলি জিনিস মনে রাখা তো যাবে না, তবে ইম্পর্টেন্ট জিনিসগুলি খুব একটু জাস্ট ওই শেয়ারের কত সংখ্যক মেম্বার উপস্থিত থাকতে হবে, কত সংখ্যক হলে কত সংখ্যক ভোটিং পাওয়ার থাকবে, এগুলি একটু একদম এক্সাক্টলি মনে রাখতে হবে। If for any reason it is impracticable to call a meeting of a company in any manner in which meeting of the company may be called, or to conduct the meeting of the company in manner prescribed by the articles or this act, the court may either of its own motion or on the application of any director of the company or any member of the company would
who would be entitled to vote the meeting order a meeting of the company to be called, held or conduct in such manner as the court thinks fit. অর্থাৎ এটা মোটামুটি জেনে রাখা আর কি মনে হয় না, তারপরেও শুধু সংখ্যাগুলি একটু জেনে রাখলে ভালো হবে। ম্যাডাম এখানে প্রভিশন বলতে কি শর্ত বোঝাচ্ছে, শর্ত সমূহ? যে হ্যাঁ, শর্ত সাপেক্ষে। তারপরে আছে আমাদের আর কি আছে, minutes of the proceedings of general meeting of its director, একজন ডিরেক্টরসদের সাধারণ সভা এবং পরিচালকদের কার্যবিবরণী আমরা নরমালি জেনারেল সেন্সে কিন্তু আমরা বুঝতে পারি, তাই না? তারপর আমি একটু পড়ে দিচ্ছি। Every company shall cause minutes of all proceedings of general meeting and meetings of its director to be entered in books kept for the purpose. Any such minute to be signed by the chairman of the meeting. The proceeding were held or by the chairman of the next succeeding meeting shall be evidence of the proceeding. Until the contrary is proved, a general meeting of the company or a meeting of its director, in respect of the proceeding of which minutes have been made, shall be deemed to have been duly called and held. The proceedings of such meeting shall be deemed to have been held as described in the minutes. Proceeding of such meeting shall be deemed to have been held as described in minutes. The appointments of directors or liquidators at such meeting shall be deemed to be valid. The books containing the minutes of the proceedings of any general meeting of a company shall be kept at the registered office of the company and shall, during business hours, subject to such reasonable restrictions as the company may by its articles or in general meeting impose, so that not less than 2 hours. এটা আমরা গত ক্লাসে আমরা ডিসকাস করছি, অর্থাৎ মেম্বারদের বুকস গুলি ইন্সপেকশন করার যে ডিউরেশনটা, এটা অবশ্যই একদিনে 2 ঘন্টার চেয়ে কম হইতে পারবে না, ঠিক আছে? Each day be followed for the inspection, be open to the inspection of any members without charge. Free cost ওনাদেরকে ইন্সপেকশন করার জন্য দিতে হবে। Number 5, any member shall at any time after 14 days from the meeting be entitled to be furnished within 7 days after he has made a request in that behalf to the company with a copy of minutes referred to the substance of the change not exceeding 10 taka for every 100 books. অর্থাৎ ওই যে ইন্সপেকশনের বুকগুলো যে ওনারা চাইলে ওদিকে কত ইয়ার জন্য কত এভরি 100 ওয়ার্ডস এর জন্য কত টাকা দিতে হবে, সেই জিনিসটাই বোঝাচ্ছে। 5 নম্বর আসেন, if an inspection required under subsection 4 is refused, তাহলে এটাকে যদি কেউ ইন্সপেকশন করার জন্য যদি না দিতে চায়, যদি ডিফল্ট হয় ইচ্ছাকৃত ভাবে অথবা সদিচ্ছা বা সজ্ঞানে ডিফল্ট হয়, তাহলে তার জন্য ফাইন থাকবে নট এক্সিডিং 100 টাকা, আর ফার্দার ডিফল্ট হলে তাকে 100 টাকা ফর এভরি ডে, নট এক্সিডিং 100 টাকা ফর এভরি ডে ডিউরিং হুইচ দ্য ডিফল্ট কন্টিনিউস, ঠিক আছে? এই হচ্ছে আমাদের মিটিং এর চ্যাপ্টার। আমরা মিটিং আজকে ক্লোজ। আমাদের বাকি আছে আর কোম্পানি লোতে বাকি আছে কি কি, প্রসপেক্টাস বাকি আছে, স্টেটমেন্ট ইন লিeu অফ প্রসপেক্টাস, ডিরেক্টরস, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অডিট রিপোর্ট আর উইন্ডিং। আমাদের আরেকটা ক্লাসে আশা করি শেষ হয়ে যাবে। আর আজকের ক্লাসে তো কারো কোনো আর কোশ্চেন আসছে বলে মনে হয় না। এক্সকিউজ মি, আমি কিন্তু শুনতে পাচ্ছি না। সমস্যা নাই, সবাই বুঝতে পেরেছেন? জি ম্যাম।
ওকে। আর আমাদের ক্লাস আজকে 22 মানে 22 টোটাল 22টা ক্লাস গেছে আজকে। মেসেজে কিছু মিসিং ছিল, ইনফরমেশন বলছিল। মেসেজে ম্যাডাম 21তম ক্লাস। হ্যাঁ, মেসেজে 21তম ক্লাস। ওনারাও 21 তারিখের ক্লাসটা মেসেজ দেয়নি তো। আমাদের অ্যাটেন্ডেন্সে কোনো সমস্যা হবে না তো ম্যাডাম? না না না, অ্যাটেন্ডেন্স ঠিক আছে, আমি ওইগুলি চেক করেই বলছি। আর আর আমি মানে গত ক্লাসটা ছাড়া বাকি সবগুলি আপলোড দিয়ে দিছি। কোম্পানি একটারও মানে টোটাল কোম্পানি একটার আজকে 4টা ক্লাস, 2টা ক্লাসের দিয়ে দেওয়া হয়েছে। 20তম ক্লাস পর্যন্ত আপনার শীট পেয়েছি ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, 20তম ক্লাস পর্যন্ত। এই আর কি। এই ক্লাসগুলি থেকে যদি কোনো শীটগুলি পড়ার পর যদি কোনো সমস্যা থাকে আমাকে নক করিয়েন। কোম্পানিটা আশা করি না আর কোনো সমস্যা থাকবে, কোনোটাতে আশা করছি না। ম্যাডাম সিলেবাস তো বিশাল সিলেবাস, পড়া কখন কি করবে? আমি কিন্তু দেখেন মিটিং এর চ্যাপ্টারটা কিন্তু এক একটা অ্যানুয়াল জেনারেল মিটিং নিয়ে কিন্তু অনেকগুলি প্রভিশন আমি একদম কনসেস করে নিয়ে আসছি। না পরীক্ষায় থাকলে হইলো আর কি ম্যাডাম, এর মধ্যে থাকলে তো ভালো, না যদি অন্যখান থেকে আসে। আমি আপনাদের সিলেবাসটা আমার হাতে, এই টপিক ধরে 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 গেছি। এখন যদি সিলেবাসের বাহিরে কিছু দেয় সেটার জন্য আমি লায়াবল না। প্রত্যেকটা টপিকস আমি ক্লিয়ার করার চেষ্টা করছি। আপনি ম্যাডাম সিলেবাস ধরে পড়াচ্ছেন, প্রশ্নপত্র যেভাবে হয় যে অতীতের দেখলাম, জি জি, তো আমরা একটু হাবুডুবু খাই আর কি, মানে প্রশ্ন বুঝতে বা ইয়ে করতে। না আপনি ডিরেক্ট তো প্রশ্ন আসে না। আপনি ক্লাসগুলি করার পরে আপনি কোশ্চেনগুলি নিয়ে একটু ডিসকাস করিয়ে নিজে নিজে, তাহলে দেখবেন আপনার কত পার্সেন্ট এটা রিকভার করছে। অবশ্য এর আগে আপনার সাবজেক্টের পরীক্ষা দেই নাই আমরা, পরীক্ষা দিব ইনশাআল্লাহ জানুয়ারিতে। আমি দেই না ব্যক্তিগত বাবা, আমি তো নতুন ভর্তি হলাম। না এমনি তো আমি যেটা প্রথম দিকেই বলছি, আপনি প্রথম ক্লাসে ছিলেন কিনা আমি জানি না, যে যদি কোশ্চেনগুলি আপনারা যদি ক্লাস শেষ হয়ে গেছে আপনারা অনেকদিন পরে স্টাডি করছেন, তখনও যদি কোনো সমস্যা হয় আমাকে ইনফর্ম করলে আমি অবশ্যই হেল্প করবো। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাম আমার কিছু ক্লাস মিস আছে ম্যাডাম, আমি কি প্রিভিয়াস ক্লাসগুলোর রেকর্ডিংস কি বা ওইটা আপনি আইসিএমএবির? সিরিয়াতে আইসিএমএবিতে আপনি ঢাকাতে আপনি কথা বলে দেখতে পারেন। আচ্ছা থ্যাংক ইউ কিন্তু ম্যাডাম। এখানে ক্লাসটা স্টার্ট হওয়ার আগে ম্যাম রেকর্ডিং তো দিচ্ছে না। রেকর্ডিং দিবে কিনা আমি জানি না, আমি এটা অবশ্য এখানে প্রতিষ্ঠানের কি রুলস আছে আমি জানি না, সেটা রেকর্ডিং দিবে কিনা বা আপনারা কথা বলে দেখতে পারেন, দেওয়ার কোনো অনুমতি আছে কিনা সেটাও আমি জানি না। আচ্ছা আমাদের বলছিল দিবে কিন্তু এখনো দেয়নি। জি আমাদের বলে থাকলে দিবে। যে আমাদেরকে বলা হয়েছিল রেকর্ডের ক্লাসগুলো থাকবে আর কি, এজন্য আমাদের জন্য এক্সট্রা ফিও নেওয়া হয়েছিল ভর্তির সময়। রেকর্ডিং গুলি থাকবে বলতে মনে হয় সিএমএস ক্লাসে যে স্লাইড গুলি দেওয়া হচ্ছে সেগুলি থাকবে, সেটাই মনে বোঝাচ্ছে, আমি জানি না সেটা। না ম্যাম লাইভ ক্লাসের রেকর্ডিং এর কথা বলেছিল। ম্যাম আসলে আমরা ক্লাসের স্লাইড গুলো কোথায় পাবো কাইন্ডলি যদি একটু বলেন। এই যে আমি ডিসকাস করছি এই স্লাইড গুলি। জি ম্যাম জি ম্যাম। সিএমএস পেজে দেওয়া আছে তো, আমি দিয়ে দিয়েছি। ম্যাম বলেন। ম্যাম আমি বুঝতে পারিনি এই কথাটা, আপনি কি আবার একটু রিপিট করবেন? আমি কোথায় পাবো? সিএমএস এর পেজে দেওয়া আছে। আচ্ছা সিএম এর পেজে দেওয়া আছে ম্যাম। আপনি ওখানে আপনি ঢাকা ব্রাঞ্চে আপনি জাস্ট আইটি তে যে সাদ্দাম হোসেন আছে, জি জি, ওনার সাথে একটু যোগাযোগ করেন যে আমি ক্লাসগুলি ইয়াগুলি ম্যাটেরিয়ালস গুলি আমি কিভাবে পাবো, তাহলে আপনাকে অ্যাড্রেসটা দিয়ে দিবেন ওনারা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। ওকে ম্যাম আমাদের প্রিভিয়াস কোশ্চেন গুলো নিয়ে একটা ক্লাস করা যায় না? আমি কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার মানে পার্টে কিন্তু কোশ্চেন ডিসকাস করে করেই যাচ্ছি কিন্তু।
ম্যাম শেষ হলে আমাদের ক্লাসগুলো যদি শেষ হয় তখন কি এত একটা সময় ক্লাস নেওয়া যায়? এত যেমন ধরেন কমার্শিয়াল একটা যখন শেষ হয়েছে কমার্শিয়ালের কোশ্চেন নিয়ে ডিসকাস করছি পরীক্ষা, তারপরে লেবার একজন শেষ হয়েছে লেবার একটা কোশ্চেন ডিসকাস করেছে, পার্টনারশিপ যখন শেষ হয়েছে পার্টনারশিপের কোশ্চেন ডিসকাস করেছে, কর্পোরেট লটা শেষ হলে কর্পোরেটের ল এর কোশ্চেন ডিসকাস করবো। তারপরে যদি আবার ফার্দার আমাদের সময় থাকে তো আমরা অবশ্যই আপনাদের প্রবলেমগুলো ডিসকাস করবো। ঠিক আছে, বুঝাতে পারি? জি ম্যাম, ম্যাম বুঝতে পেরেছি। ক্লাস তো মনে হয় মিড নভেম্বর শেষ হয়ে যাবে আপনার ক্লাস। মনে হচ্ছে পরীক্ষা তো ডিসেম্বরে, তাই না? না ম্যাম, এক্সামের কথা কিছু বলে নাই আমাদের। একটা স্যার শুধু বললো এই ক্লাসগুলো আমাদের জন্য লাস্ট, আর কোনো আমাদের ক্লাস হবে না, মানে ওল্ড সিলেবাসে। এক্সাম তো জানুয়ারিতে হবে হয়তো, প্রথম দিকে জানুয়ারির দিকেই হবে বলছে। রেকর্ডিং তাহলে তো স্যারও সময় বলছে পাবেন। নয় সিলেবাসের ওদের এক্সাম হবে নভেম্বরে। পরে আমরা একটু পড়তে বসতে পারি আর কি। হ্যাঁ, ক্লাস শেষ হয়ে গেলে পরে আমরা পড়াশোনা একটু মনোযোগী হতে পারি যে আমাদের পড়া শেষ, মানে ক্লাস শেষ, আমরা এর উপরে পড়াশোনা শুরু করতে পারি। যেমন গতবার বিজনেস লেভেলে গিয়ে আমরা কিন্তু সময়ই পাই নাই, মানে এমন ভাবে ক্লাসটা শেষ হয়েছে, ক্লাস শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে পরীক্ষা অ্যাটেন্ড করতে হয়েছে। এবার সময় পাবো না। আমাদের তো এমনিতে অ্যালোটেড ক্লাস হিসেবে আছে শুধু আর 8টা, তাই না? জি ম্যাডাম। না, 8টা হিসাবে ক্লাসে তো মিড নভেম্বরে শেষ হয়ে যাওয়ার কথা, এইভাবে যদি হ্যাঁ, কন্টিনিউ করতে থাকে। শেষ হয়ে যাবে।